আজকে কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ পেলাম, সেই দরবেশ বাবা সালমান এফ রহমানকে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে। যেহেতু ভারত আদা জল খেয়ে লেগেছে যে কি করে বাংলাদেশকে আন্ডারমাইন করা যায়, কি করে বাংলাদেশে একটা অভ্যুত্থান ঘটানো যায়, সেটা ভারত মনে প্রাণে চাইছে সর্বাত্মকভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দরবেশ বাবা গ্রেপ্তার হয়েছে। সালমান এফ রহমান, সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থেকে। সে যে কত বড় চালাক আর কত বড় বাটপাট চিন্তা করতে পারবেন না। তার বড় বড় দাড়িগুলাকে কেটে ক্লিন করেছে এবং মাথার সাদা চুলকে কলপ করে কালো করেছে। নুঙ্গি পরে জীর্ণ শীর্ণ গ্রামের মানুষ সেজে এয়ারপোর্টে হাজির পালানোর জন্য। কিন্তু সেনাবাহিনী তো চালাক, তাকে চিনে ফেলেছে, তাকে পিছনে হাত বেঁধে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। সে যে কি প্রকৃতির চালাক সেটা চিন্তা করার বিষয়। এত বড় দাড়িকে কেটে ক্লিন করেছে, ক্লিন করে মাথার চুল কলপ করে নুঙ্গি পরে গ্রামের মানুষের মতো চিহ্ন চিহ্ন মানুষের মতন যায় এয়ারপোর্টে দরবেশ বাবা হাজির। কিন্তু শেষ রক্ষা তো হলো না দরবেশ বাবার। এদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না, একে একে সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। কিন্তু আরেকটি বিষয়, এদেশে যারা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে, আলেম ওলামার সবচেয়ে বড় ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কেউ কথা তোলেনি। সেটা হচ্ছে ওলামা লীগ, যাদের কারণে এদেশে ইসলামের ক্ষতি হয়েছে। আলেম ওলামাকে বন্দি করা এবং নির্যাতন করা এবং জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই ওলামা লীগের। এদের বিরুদ্ধে ভালো অবস্থান নিতে হবে, এদেরকেও বিচারের আওতাধীন আনতে হবে। দর্শক, আপনারা ইতিহাস হয়তো জানেন, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস হয়তো আপনারা পড়েছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী একজন মুসলিম শাসক, যিনি জেরুজালেমের মসজিদে আকসাকে উদ্ধার করেছিল। যে মসজিদে আকসা উদ্ধার করার পর, যুদ্ধ করে জয়লাভ করার পর তিনি একটি বাহিনী তৈরি করেছিল। সে বাহিনীটিকে দিয়ে দেশের 3000 আলেমকে তিনি বন্দী করেছিল। সেই 3000 আলেমকে তিনি কত্তল করেছিলেন। দেশের মানুষ যখন বলাবলি করতে লাগলো যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী মুসলিম শাসক হয়ে আলেমদেরকে কেন হত্যা করছে, পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি প্রকাশ করলেন যে এরা আসলে ছিল ইহুদিদের এজেন্ট, ইহুদিদের দালাল। তখন জনগণ বুঝতে পারে। কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশে যে এই যে ওলামা লীগ, এই যে দালালেরা আছে, এই দালালেদেরকে শাস্তি না দিলে তারা ভবিষ্যতে আরো ইসলামের ক্ষতি করবে। এদেরকে কঠিন শাস্তির আওতাধীনে আনতে হবে। দর্শক, এই ওলামা লীগ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি, সালমান এফ রহমান সম্পর্কে কিছু কথা বলেছেন অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসেও এদেশে সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করছে। আসল বিস্তারিত ভিডিওতে আমরা আসি। আজকে কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ পেলাম, সেই দরবেশ বাবা সালমান এফ রহমানকে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে। লুঙ্গি পরিহিত অবস্থায়, দাড়ি শেভ করা, মাথায় চুল কালো রং করে পালিয়েছে। তাকে নৌবাহিনী গিয়ে তাকে হাতের পিছনে রশি দিয়ে বেঁধে তাকে গ্রেফতার করেছে। সশস্ত্র বাহিনী চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে এই স্বৈরাচারীর সাহায্যকারী যত দেশদ্রোহী আছে তাদেরকে গ্রেফতার করতে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে ইতিমধ্যে বেশ কিছু পালিয়ে গেছে। জিয়াউল হাসানকে ফিরিয়ে আনা হয়েছে, বাট এখনো পর্যন্ত জানা যায়নি তাকে গ্রেফতার করা হয়েছে কিনা। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল। এখনো পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের তৈরি করা 15 বছরে তৈরি করা তাদের প্রশাসন, তাদের সবকিছু রয়ে গেছে। তাদের সমস্ত এক্সিকিউটিভ জায়গায় তাদের লোকই রয়ে গেছে। এটা কি করে সম্ভব? এরকম একটা দেশদ্রোহী বদমাশ এখনো রাষ্ট্রপতি হয়ে কি করে বসে থাকে? এবং তার কাছে, তার উপস্থিতিতে বাংলাদেশের জনতার যারা রক্ত দিয়েছে, ছাত্র ছাত্রী জনতা যারা রক্ত দিয়েছে এবং যারা সংগ্রাম করেছে কষ্ট করে জীবন বাজি রেখে, তাদের ইচ্ছার প্রতিফলন কি করে সম্ভব? স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের বসানো লোক যদি এখনো এক্সিকিউটিভ পাওয়ারে থাকে, সেটা রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সচিবালয়ের জয়েন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে তার উপরে সব যা আছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, যে ভারতের 2টি ইন্টারভিউ আমি দেখেছি এনডিটিভির সাথে, যেহেতু ভারত আদা জল খেয়ে লেগেছে যে কি করে বাংলাদেশকে আন্ডারমাইন করা যায়, কি করে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করা যায়, কি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায় এবং পাল্টা অভ্যুত্থান ঘটানো যায়, সেটা ভারত মনে প্রাণে চাইছে সর্বাত্মকভাবে। কিন্তু তাদের কিছু প্রশ্নের উত্তরে আমাদের গর্বের প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি যেই দাঁত ভাঙা জবাব দিয়েছে ভারতকে শাট আপ করিয়ে দিয়েছে।
প্রিয় দর্শক, দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার শয়তানি এখনো চলছে। সারা দেশে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদেরকে ভারত থেকে নির্দেশনা দিচ্ছে, আর এরা চুরি ডাকাতি রাহাজানি করেই যাচ্ছে। এছাড়াও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন জেনারেলদেরকে দিয়ে সেনাপ্রধানের ওপর ভয়ঙ্কর চাপ অব্যাহত রেখেছে, যাতে একটি সেনা অভ্যুত্থান ঘটানো যায়। এখন ডক্টর ইউনূসকে সরিয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত এবং শেখ হাসিনা। গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের কোনো প্রতিনিধি আসেনি। নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে অভিনন্দন জানালেও এখনও তারা বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদিকে আজকে বাংলাদেশে ব্যর্থতার দায়ে ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ হাসিনার পতনের কারণে এই মুহূর্তে ভারত পড়েছে চরম বেকায়দায়। এরই মধ্যে ডক্টর ইউনূস ইন্ডিয়াকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলে বসলেন যে বাংলাদেশে যদি অশান্তি সৃষ্টি হয়, অশান্তি চালু থাকে, তার ঋণাত্মক প্রভাব, তার নেগেটিভ প্রভাব গিয়ে পড়বে সেভেন সিস্টারে এবং সামগ্রিকভাবে ভারতের উপরও। সোজাসুজি উনি বলেই দিলেন যে আমাদের সাথে ফাইজলামি করবা, আমরা কিন্তু নিশ্চিত করবো তোমার সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না, ভারতও শান্তিতে থাকবে না। এরকম একটা সাহসের, মাথা উঁচু করে, বুক উঁচু করে কথা বলার মতো কোনো রাজনীতিবিদ বাংলাদেশে এখনো পর্যন্ত আসেনি ভারতের বিরুদ্ধে স্পষ্ট করে হুঙ্কার দিয়ে এরকম কথা বলার। সুতরাং উনি এন্ট্রেন্সেই বা সরকারের প্রবেশ পথেই একটা এইরকম মূল্যবান সাহসী বক্তব্য দিয়ে ভারতকে কিন্তু দুর্বল করে দিয়েছে। বাংলাদেশে বর্তমান প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের সরকার এসেছেন এবং আমি মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এবং মাননীয় সেনাপ্রধানের প্রতি অনুরোধ রাখবো, আপনারা দ্রুত আর একটি ঘন্টা সময় অপব্যয় না করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে আপনারা গত 15 বছরের যত এক্সিকিউটিভ বসানো হয়েছে তাদেরকে সরিয়ে দিন, পুনর্গঠন করুন বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, এবং তা শুরু করতে হবে সামরিক বাহিনী থেকে এবং সিভিল প্রশাসন থেকে, পুলিশ থেকে। তার পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সবকিছু থেকে 15 বছরে যাদেরকে বসিয়ে যাওয়া হয়েছে সেই সব এক্সিকিউটিভ পাওয়ারকে অপসারণ করতে হবে। তার পরবর্তীতে যাদেরকে বিচারে আনার প্রয়োজন তাদেরকে বিচারে আনতে হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল থেকে আরম্ভ করে মেজর জেনারেল পর্যন্ত যা উপরে আছে, বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে স্পষ্টতভাবে যারা স্বৈরাচারী শেখ হাসিনার বা আওয়ামী লীগ করেছে সেনাবাহিনী ইউনিফর্ম পরে, তাদেরকে গ্রেফতার একদিনের মাঝখানে করা উচিত এবং করতে হবে, নয়তো পরবর্তীতে যেই কথাগুলো বলতে যাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর। মনে রাখতে হবে, শক্তিশালী হতে হলে পাল্টা আঘাত করতে হবে। আমরা স্বাধীনতার পর থেকে শুধু ভারতের কাছে মাথা নিচু করে থেকেছি, এখন আর মাথা নিচু করার সময় নয়, মাথা উঁচু করে দাঁড়াবার সময়। তো এখনো কিন্তু এরকম একটা অবস্থাতেও কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ অবস্থায় স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের শত্রু বসে আছে। আপনাদেরকে তার একটা চিত্র দেখাই, দেখেন খেয়াল করে। স্বৈরাচারী শেখ হাসিনা যখন তাকে এই কুলাঙ্গারকে, এই চুপ্পুকে যখন, নামটা অন্তত একটা মানুষের নাম হয় নাকি, চুপ্পুকে যখন বসালো, তার দেখেন কি হাসি, গদগদ হাসি। জীবনে এই চরিত্রহীন চিন্তা করে নাই যে বঙ্গভবনের মতো জায়গায় বসবে। আর যখন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সরকারের প্রধান হিসাবে ক্ষমতা হাতে হস্তান্তর করেন, তখন তার চেহারা দেখেন একটা পূর্বমুখী গরুর পশ্চিমাংশ। তার চেহারাটা দেখেন একটা পূর্বমুখী গরুর পশ্চিমাংশ। তো এই হচ্ছে তার চেহারাই বোঝা যাচ্ছে যে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যেই রিয়াকশন, সেই রিয়াকশনটা তাই মুখের মাঝখানে। বুঝলাম যে সশস্ত্র বাহিনী বা সেনাপ্রধান সব জায়গায় হাত দিতে পারবেন না। উনি হয়তো অপেক্ষা করছিলেন যে একটা বৈধভাবে অন্তর্বর্তীকালীন একটা সরকার আসুক, তাদেরকে সাথে নিয়ে যা করার করবেন। তো সেই সরকার চলে এসেছে, সরকারই আসেনি। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং যোগাযোগ সম্পন্ন, বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের সাথে ওনার যোগাযোগ আছে, যার ফলে ইনশাল্লাহ বাংলাদেশকে এই কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসা ওনার জন্য অনেক সহজ হবে। তারপর আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন, এই যে ছাত্ররা সরকারে প্রবেশ করলো 2 জন, এটা কেমন দেখা যায়? আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। প্রথম কথা হচ্ছে যে নাহিদ এবং আসিফ কিন্তু সত্যিকার অর্থে সরকারে প্রবেশ করে নাই, সরকারের অংশ না। তারা সংগ্রামরত, আন্দোলনরত এবং যারা রক্ত দিয়েছে তাদের প্রতিনিধি হয়ে সরকারের একটা অংশের প্রতিনিধিত্ব করতে এসেছে সেই সব সংগ্রামী ছাত্রছাত্রীদের। এবং দ্বিতীয়ত, তারা নজরে রাখতে আসছে
যে যাদের উপর এই আস্থা অর্জন করছে দেশকে কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসতে, এবং তারা যেই জন্য রক্ত দিল, তাদের সেই প্রতিফলন, তাদের ইচ্ছার প্রতিফলন কি এই সরকার রাখছে কিনা সেটার উপরে নজর রাখার জন্য কাছাকাছি এসেছে শুধুমাত্র। তারা আসলে রাজনীতিতে বা সরকারে প্রবেশ করেনি।